হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটা রবিবারের এই রাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আরেকটি এপিসোড আমরা শুরু করতে যাচ্ছি। বাংলা ভিএফএক্স প্রেজেন্ট আর্টিস্ট নাইট এপিসোড 4। এটা অলরেডি আমাদের দেখতে দেখতে অলমোস্ট 1 মান্থ হয়ে গেল। সো যারা আমাকে চেনেন না, আমরা আজকে একটু আমি পরিচয়টা দিয়ে নিচ্ছি, কারণ চুল কেটে ফেলছি তো অনেকে হয়তো বা চিনতে পারবেন না। সো আমার নাম হচ্ছে, আমি মাযহারুল ইসলাম শুভ। অ্যাজ এ ভিএফএক্স আর্টিস্ট হিসেবে কাজ করছি ইন্ডাস্ট্রিতে অলমোস্ট 8 ইয়ার্স হলো। আমার যদি রিসেন্ট কাজের কথা বলি, ধরেন আমি নেটফ্লিক্সের আউটার ব্যাংক 3 অ্যান্ড ডিজনি প্লাসে কিছু কাজ আছে আমার, নেটফ্লিক্স, হুলু প্লাস শো টাইমে কিছু কাজ আছে। ইভেন বাংলাদেশি লোকাল কাজের কথা যদি বলি, আমি অ্যানিমেশন ফিল্ম টুমোরোর লিড কম্পোজিটর ছিলাম। সো অনেক বড় ইন্ট্রো দিয়ে নিলাম আমার। এইবারে হচ্ছে আমি আমাদের গেস্টের সাথে আপনাদের পরিচয় করে দেই। সো অলরেডি আপনারা পোস্টারে ভাইকে দেখছেন, বাট আবারও ভাইকে ইন্ট্রোডিউস করি। রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, আশা করি সবাই ভালো আছেন। আমি একরামুল হাসান রিয়াদ, জার্নালিস্ট হিসেবে আই থিঙ্ক সবাই আমাকে চিনে, যারা চিনে আর কি। আহ, তো মাঝারি ভাইয়ের কোশ্চেন দিয়ে আর কি স্টার্ট করি। আমি নিজে আর কি অতটা হ্যাঁ, অনেক কোশ্চেন আছে, এই আমি একটু কমেন্টগুলো পড়ে নিব ফার্স্টে। যেমন মেহেদি হাসান ভাই বলছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই। আমাদের সাথে অলরেডি 10-11 জন মানুষের মতো আছে। আই হোপ আরও সবাই জয়েন করবে। আমাদের লাইভটার যে সিস্টেমটা প্রতিবারের মতোই, যে আমরা যেটা করব সেটা হচ্ছে, ফার্স্টে আমরা ভাইয়ের রিলটা দেখে নিব ভাইয়ের অনুমতিক্রমে। তার ভিএফএক্স রিলটা দেখার পর তারপরে ভাইকে আমরা কিছু কোশ্চেন করব। এর মাঝামাঝি হচ্ছে কিছু কমেন্টও পড়ার চেষ্টা করব আমরা। সেকেন্ডলি হচ্ছে আমরা লাস্ট যে আমাদের পার্টটা থাকবে, সেই লাস্ট পার্টটাতে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব আমরা, অ্যানিমেশন এবং ভিএফএক্স রিলেটেড। আমাদের আইডিয়ার ভিতর যদি থাকে অবশ্যই সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আই হোপ আপনারা সবাই এনজয় করবেন আজকের এপিসোডটা, কারণ আমি তো অনেক এক্সাইটেড। কারণ ভাইয়ার কাজ আমি অনেক আগে থেকেই দেখি, ওনাকে অনেক আগে থেকেই ফলো করি। আপনার একটা পেজও আছে তাই না? স্পেশালি আপনার পেজের কাজগুলো ফলো করতাম ওই সময়, কিন্তু আমি জানতাম না যে মানে আপনিই রিয়াদ ভাই। জাস্ট আমি পেজের কাজগুলো দেখে অনেক ভালো লাগতো কাজগুলো। তারপরে আস্তে আস্তে তো আমরা পরিচিত হয়েছি, ক্লোজ হয়েছি। মানে আমি খুব নিজেকে লাকিও ফিল করতেছি যে আপনাকে লাইভে নিয়ে আসতে পারছি, অ্যান্ড আপনাকে বলার পরে আপনি সময়ও বের করছেন আমার জন্য। এই জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিচ্ছি আর কি, আপনাকে থ্যাঙ্কস দিচ্ছি। আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই ভাই, তারপরে আমি হচ্ছে কমেন্টগুলো পড়ে তারপর আপনার রিলটা প্লে করব। বিল্লাল হোসেন ভাই বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমিন ভাই বলতেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রহিম আহমেদ আপন ভাই, হ্যালো ভাই, হাই। শাপলা শুভ, হ্যাঁ আমার বিবিও দেখতেছে আমাকে। ওকে। মেহেদি ভাই বলছে, ভাই কথায় ইকো আসতেছে। আচ্ছা দেখেন তো এখন ইকো আসে কি কথায়? জি জি, হ্যালো। আচ্ছা আচ্ছা, কথাই। আচ্ছা দেখেন তো এখন কি? ইকো হইতেছে, বললাম আমি একটু চেক আচ্ছা দিতেছি। আপনারটা ঠিক আছে, আই হোপ আমাদের এখানে টেকনিক্যালি কোনো সমস্যা হয়েছে। ওয়েট, গিভ মি আ আমরা মিনিট। একটু চেক করে নিই। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন তো, একজন বলেন তো যে এখন ঠিক আছে কিনা। মেহেদি ভাই একটু দেখেন তো। ইকো তো হওয়ার কথা না, তাও যে কেন হচ্ছে। কাইন্ডলি একটু কমেন্ট করে ভাই আপনি কথা বলেন তো, আপনারটাই মেবি হতে হ্যালো পারে হ্যালো ইকো। হ্যাঁ হ্যালো। আপনি কথা। এখনো কি এগো হচ্ছে? আমরা একটু সময় নিচ্ছি। আচ্ছা এখন ঠিক আছে না? ওকে, আই হোপ রিয়াদ ভাইটাও ঠিক হয়েছে। রিয়াদ ভাই একটু কথা বলেন তো, আপনি আবার একটু কথা হ্যালো বলেন। হ্যালো হ্যালো। আমারটা একো হইতেছে বলতেছে সামিউল ভাই। আচ্ছা এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে। আর মেহেদি ভাই বলছে শুভ ভাইটা ঠিক আছে। ওকে, সামিউল ভাই বলতেছে হ্যাঁ সবাই আচ্ছা এখন ঠিক আছে। মেহেদি ভাই বললো যে এখন ঠিক আছে। আই হোপ
এখন ঠিক আছে, আমাদের টেকনিক্যাল ইস্যু ছিল। এনিওয়েজ ভাই, আমি তাইলে আপনার রিলটা প্লে করছি। আচ্ছা, আমারটা এখনো মেবি এমন ঠিক হয়নি? নাই না, বলতেছে। বলছি এবার ঠিক আছে, সামিল ভাই বলতেছে। আই হোপ এখন ঠিক আছে, কারণ আমি হচ্ছে এখান থেকে মাইক অফ করে দিছি আপনারটা। ও আচ্ছা, এখন আই হোপ তো ঠিক আমি আছে। হচ্ছে আমার নোটিফিকেশনটা মিউট করে দিই, নাহলে বারবার আসতে থাকবে। ওকে জোস, আই হোপ এখন ঠিক আছে। সবাই থ্যাংক ইউ, সবাই প্যাশন নিয়ে যে ছিলেন। ওকে, তাইলে ভাইয়া আমি আপনার রিলটা প্লে করলাম। ভাইয়ার ডেমো হ্যাঁ, রিলে অনেক সুন্দর সুন্দর কাজ আছে, আমরা আগে দেখি, দেখার পরে হয়তো বা কাজ নিয়েও দু একটা কথা বলবো ভাইকে, ভাইয়ার কাজ নিয়ে। সো আমরা রিলটাতে চলে গেলাম। ওকে, নাইস নাইস। ভাইয়ার রিলে যে কাজগুলো দেখলাম আসলে, এখানে ফুল সিজি আছে, লাইভ অ্যাকশনও আছে, লাস্ট একটা ক্রিয়েটরের শটের মতো একটা শট, তাই না? ওটা ক্রিয়েটরের মতোই শটটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আইডিটা মনে হয় ক্রিয়েটর থেকেই নেওয়া, তাই না? উম, ওইটা অ্যাকচুয়ালি ক্রিয়েটরের আগে বানানো, এটা ও, হচ্ছে 2022 সালে বানানো। আচ্ছা আচ্ছা। তারপর যারা ক্রিয়েটর মুভি দেখেননি, আপনারা কিন্তু ক্রিয়েটরটা দেখতে পারেন। একটা সায়েন্স ফিকশন মুভি, আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্স ফিকশন মুভি। ধরেন আমি ক্রিয়েটরকেই বলবো, কারণ স্টোরি ওয়াইজ অনেকটা কানেক্ট হইতে পারছিলাম আমরা, মানুষ আর রোবটের সাথে যে একটা কানেকশনটা হ্যাঁ, আমার আর কাছে পার্সোনালি মুভিটা ভালো বের লাগছে, তাই না? হয়েছিল হচ্ছে এআই মাত্র স্টার্ট হয়েছে তখন। এক্স্যাক্টলি। সো সবাই মুভিটা দেখতে পারেন। এনিওয়েজ ভাই, এখন হচ্ছে মানে আপনাকে রিল, সবাই আপনার রিলটা সবাই দেখলো। ইনকেস আপনার সম্পর্কে অলরেডি সবার এখন একটা আইডিয়া আছে যে ভাইয়া জার্নালিস্ট হিসেবে কাজ করছে। আপনার কাছে আমার ভাইয়া ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে মানে অ্যানিমেশন ভিএফএক্সে আপনার শুরুটা কীভাবে হয়? মানে আপনার আচ্ছা, স্পার্কিং এরিয়া, মানে কে আপনাকে কীভাবে আপনার ভিতরটা স্পার্ক হইলো আর কি, যে আপনি অ্যানিমেশন ভিএফএক্স শেখা শুরু করবেন বা এটাতে ক্যারিয়ার করবেন? স্টার্টিং একদম শুরুর জার্নিটা যদি বলেন। সো স্টার্ট বেসিক্যালি আমি আহ, ছোট থেকে হচ্ছে মুভি, সাইফাই মুভি এগুলো আমার ভালো লাগতো। নর্মালি হচ্ছে একদম ফুল অন অ্যাকশন মুভি বা ড্রামা, এগুলোর উপর আমার অত ইন্টারেস্ট ছিল না ছোটবেলা থেকে। আমার সাইফাই গুলোই ভালো লাগতো। ইভেন বই যেগুলো পড়তাম সেগুলো ছিল সাইফাই। তো আহ, আস্তে আস্তে হচ্ছে আমার কোনো না কোনো ভাবে হচ্ছে আমরা একদিক দিয়ে আমার ফ্রেন্ডরা মিলে হচ্ছে ইউটিউব ভিডিও বানানো স্টার্ট করি। তো তখন হচ্ছে এটা কোনো মুভি রিলেটেড কিছু ছিল না, জাস্ট ফানি। ওই সময় হচ্ছে ইউটিউব মাত্র বুমিং হইতেছে, বাংলাদেশে বহুত ইউটিউবার হ্যান ত্যান আছে। তো আমরা ভাবলাম আমরাও স্টার্ট করি। তো ওইখান থেকে আইডিয়া আসলো যে হঠাৎ করে যে মুভিও তো বানানো যায়, শর্ট ফিল্ম বানানো যায়। আচ্ছা আচ্ছা। তো ওই যে আমার পিছনে যে ব্যাকে যে লাভটা ছিল যে সাইফাই মুভি দেখা ভাল লাগে, তো আমরা যদি এখন বানাইতে যাই, আমার ফার্স্টে স্টোরি আইডিয়া গুলো আসতেছে সাইফাই রিলেটেড। এখন যেহেতু সাইফাই রিলেটেড আইডিয়া গুলো আসতেছে, সেগুলা তো ভিজুয়ালাইজ করার কোনো ওয়ে নাই আনলেস ভিএফএক্স করতেছি। তো শুরুটা আমার হয়েছে আফটার ইফেক্ট দিয়ে, যদি আমি আফটার ইফেক্টস বা অ্যাডোবির সবকিছু এখন হেড করি, বা সাবস্টেন্স পেইন্টার আই থিঙ্ক এখনো হোল্ড অন করে ওই সম্মানের জায়গা, বাট অ্যাডো অ্যাডোবির বাকি। গেমার, আপনারাও কি শুরু কি ভিডিও কপিলট দিয়ে নাকি? না, না, আমি তখনও কোপাইলট ইউজ করি নাই। আমার তখন হচ্ছে আহ, আচ্ছা আমার আচ্ছা, আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, বাট আমার ফার্স্ট এভার একদম ভিএফএক্স প্লাগইন হইতেছে একটা ফ্রি প্লাগইন ছিল, লেজার
এটা হচ্ছে just সেভার দুইটা পয়েন্ট। সেভার সেভার হ্যাঁ, সেভার সেভার। ওটা ভিডিও কোপাইলট ওটি, হ্যাঁ। আচ্ছা ওই আচ্ছা, জানে এটা আফটার কোথায়? আফটার ইফেক্ট কেউ শুরু করলে সে আচ্ছা, অ্যান্ড্রু কিমার ছাড়া কোথাও যাইতে পারবে না, বুঝছেন? হ্যাঁ অ্যান্ড্রু গেমার। আচ্ছা, আমি কখনো হচ্ছে ওনার কোম্পানি হিসেবে ধরি না, হ্যাঁ, আমি অলওয়েজ আচ্ছা হচ্ছে আচ্ছা। ওনার নাম দিয়ে চিনতাম আর ও কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনার তো নাম হচ্ছে আবার অ্যান্ড্রু ওই, কিমার, হ্যাঁ। হ্যাঁ ওই একই আমলে হচ্ছে আমি আবার করিডোর ক্রু দেখা স্টার্ট করি, তো ওদের থেকে অনেক ইন্সপিরেশন নিছি। আচ্ছা এন্ড আচ্ছা। এই স্টার্ট করছি যখন আফটার ইফেক্টস দিয়ে, তখন খুবই একদম মিডিওকার লেভেলের কাজ। আর ইউটিউবে হচ্ছে মিডিওকার লেভেলের স্টোরি বানায় ফ্রেন্ডরা মিলা বানাইছি, ফোন দিয়ে শুট করছি। এই তো ওইখান থেকে যখন হচ্ছে একটা নিড আসলো যে অ্যাকচুয়ালি ভিএফএক্স, মানে অ্যাকচুয়াল ভিএফএক্স করা লাগবে, যে এইটা তো হচ্ছে করলাম প্লাগইন দিয়ে একটা হ্যান ত্যান একটা টান দিলাম হয়ে গেল, এটাতে হচ্ছে মানে পোষাইতেছিল না, ইট আচ্ছা। ডিডন্ট ফিল রাইট। ওই ঠিক ওই মোমেন্টে হচ্ছে আমি ওই হালকা পাতলা একটু সি4ডি জানছি, যে যারা আফটার ইফেক্টস করে তারা মেইনলি হচ্ছে সি4ডির সাথে কানেক্টেড। তো টিউটোরিয়াল থেকে আমি সি4ডির কথা জানছি, কিন্তু কখনো ওটা আমি ক্যাচ করতে পারি নাই, সি4ডিটা কখনো ক্যাচ করতে পারি নাই। ওকে। কিন্তু ওই অ্যারাউন্ড ওই টাইমে আমার এক ফ্রেন্ড ছিল, ও হচ্ছে আইসা বলল যে ব্লেন্ডার চালায় দেখতে। আর ব্লেন্ডার চালায় দেখতেও জিনিসটা এমন না যে আমাকে থ্রিডির জন্য বলছে, ও আমাকে বলছিল অ্যাকচুয়ালি গ্রিস পেন্সিলের জন্য। আচ্ছা ওই আচ্ছা। আমলে হচ্ছে আমি আবার অ্যাডোবি অ্যানিমেট ট্রাই করতেছিলাম, যেটা আমার ভালো লাগতেছিল না, তো বললো যে 2.8 আসছে ব্লেন্ডারে, গ্রিস পেন্সিল দেখা দেখ, ট্রাই কর, তাহলে হচ্ছে ওটার অ্যানিমেশন, এটা ফ্রি ফ্রি প্রোগ্রাম এন্ড টিউটোরিয়াল আছে, অ্যানিমেশন ট্রাই করতে পারি। তো আমি গ্রিস পেন্সিল অ্যাকচুয়ালি ব্লেন্ডার স্টার্ট করছি, কিন্তু আমি ব্লেন্ডারে ফার্স্ট যে প্র্যাকটিস গ্রিস পেন্সিল প্রজেক্ট করছি, এরপরে আর গ্রিস পেন্সিল দেখে যাই নাই। কারণ এর পরের হচ্ছে নেক্সট প্রজেক্ট আমার, মানে তখন তো ব্লেন্ডার নিয়ে ঘাটতেছি টিউটোরিয়াল। আচ্ছা তো আচ্ছা। যখন থ্রিডি প্রজেক্ট গুলো দেখলাম, আমার কাছে মনে হলো যে এগুলো অ্যাচিভেবল। তো একদিন রাত্রে হচ্ছে আমার ফ্রেন্ড আসছে, আমরা হচ্ছে রাত্রেবেলা সারা রাত বৈশা ঘাটছি, ও তখন নিউ ব্লেন্ডারে। তো আমরা সারা রাত ঘাটছি, আমরা হচ্ছে দুজনে মিলা একটা প্ল্যানের একটা আর্থের টেক্সচার নামায়া লাইক 4K এর মতো এটা রেন্ডার দিছি, স্পিয়ারে প্রজেক্ট করে আর কি। আচ্ছা। তো ওটা রেন্ডার হতে 30 ঘন্টা লাগছিল ফার্স্ট এভার পিসিতে। তো এটা হচ্ছে আমার জার্নির স্টার্ট বলা যায় অ্যাকর্ডিং থ্রিডি। আর 2D কম্পোজিটিংটা হচ্ছে ব্যাক ব্যাক ইন দ্যাট আফটার ইফেক্টস। এরপর হচ্ছে আস্তে আস্তে গ্রো হইছে। ওইটার পর হচ্ছে আমি আরো টিউটোরিয়াল দেখা স্টার্ট করছি। টিউটোরিয়াল দেখে হচ্ছে তখন হচ্ছে একদম মানে ফুল অন অ্যাড্রিনালিনে চড়তাম, যে আজকে এটা বানাইছি, পরের দিনটা বানাইতে হবে, বানাইতে মানে হুম। ইভেন আমার ওই ওই বছর রোজার হচ্ছে পুরো 30 দিন রাত্রেবেলা আমি হচ্ছে সেহরি পর্যন্ত জায়গা জায়গা জাস্ট ব্লেন্ডার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার হ্যাঁ মানে হচ্ছে আপনার শুরুটা হয়েছে মানে ফিল্ম মেকিং ছিল আপনার হবি, ওইখান থেকে ভিএফএক্স করার হ্যাঁ প্ল্যান মাথায় আসে, তারপর ওইভাবে শুরু করেন। আচ্ছা, আমি কয়েকটা কমেন্ট পড়ে নেই এখানে। সবার কমেন্ট পড়াই আছে, বাট আকাশ ভাইয়া বলতেছিল এখন ঠিক আছে, ওকে। হীরা বলতেছে হ্যালো, হাই হীরা। এরপর হৃদয় সরকার বলতেছে হ্যাঁ হৃদয়, কি অবস্থা, কেমন আছো ভাইয়া? এরপর জান্নাতুল জিনিয়া বলতেছে স্যার আমার ছোট বোন জিনিয়া। এরপর মাসুম মানিক ভাই বলতেছে, ও মেনশন করছে কাউকে হয়তো বা, এনিওয়েজ ভাই। আহ, হ্যাঁ ইন্টারেস্টিং, কারণ বেশিরভাগ আমি যাদের ভিএফএক্সে আসার গল্প শুনছি অনেকেরই হচ্ছে মানে অ্যাজ এ আর্টিস্ট হওয়ারই ইচ্ছা, সেখান থেকেই তারা শুরু করে। বাট আপনারটা একটু ডিফারেন্ট, যে আপনি হচ্ছে মানে ফিল্ম মেকিংয়ের ওইখান থেকে ভিএফএক্সের হেল্প নেবেন এই কারণে শেখা, সেখান থেকে ভিএফএক্স আর্টিস্টই হয়ে গেছেন। রিসেন্টলি আমি আমি আপনার সাথে একটা বিষয় যোগ করি, রিসেন্টলি আমি হচ্ছে একটা তামিল একটা মিউজিক ভিডিও দেখলাম, একদম হলিউড লেভেলের ভিএফএক্স করছে অ্যাজ এ সিঙ্গেল পারসন, ওর নিজেরই মিউজিক। বাট সে যেটা হয়েছিল যে আহ, সে যেটা করছিল যে ওর ভিএফএক্স করার শখ, বাট ওর বাজেট নাই। ও 4 বছর সময় নিয়ে পরে ভিএফএক্সটা করছে, অ্যান্ড এটা দেখার মতো ভিএফএক্স। হয়তো বা আমি এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড দিব, ওই মিউজিক ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার দিয়ে দিব, আপনারা শিওর ওইখানে শিওর। দেখে নিন আর কি। কাহিনীটা অনেকটা ইয়ান হিউবার্টের মতো, যে ওর হ্যাঁ, ফার্স্ট মানে ডাইনামো ড্রিমের ফার্স্ট এপিসোড রিলিজ হয়েছে অ্যাকচুয়ালি প্রায় 3.5 বছর পর কাজ স্টার্ট করে। এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে আপনার যখন মানে অ্যানিমেশন শেখা শুরু করলেন, ওই সময় তো মোস্ট প্রবলি হচ্ছে আপনি ইউটিউবেরই হেল্প নিয়েছেন, কারণ ব্লেন্ডারে একটা স্ট্রং কমিউনিটি ইউটিউবে আছে যারা ফ্রিতে অনেক কোর্স রিলিজ করে। তারপরে হচ্ছে আপনি যখন অ্যানিমেশন ভিএফএক্স শেখা শুরু করলেন, ওই সময় কি কোনো প্রতিকূলতা ফেস করছেন কি না? মেইনলি যদি বলি যে যেহেতু একা একা সব সেলফ রানিং করা হয়েছে, এন্ড আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে এখনো
অ্যানিমেশন সেক্টরে ওইরকম ইয়া আছে। আমি আমি মাঝখানে শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেক্টর আছে, ওরা হচ্ছে কোর্স করায়, সার্টিফিকেট দেয়। ট্রাই করতে চাইছিলাম, বাট স্টিল মনে ধরে নাই যে মানে অ্যাকর্ডিং ডিউর টু মানে আমি যা করতেছি, আমি এর জন্য আবার যদি একটা জাস্ট সার্টিফিকেটের জন্য কিছু টাকা খরচ করি, আহ, এটা মানে ঠিক ফিল হয় নাই তখন। আহ, আচ্ছা এখন হচ্ছে আর অ্যাট্রাকটিভনেস থেকে যে জিনিসটা যদি বলি, যে আমি যদি বাইরের কোর্সগুলো দেখি, ওই কোর্সগুলোর একটা আলাদা ধরনের একটা অ্যাট্রাকটিভনেস থাকে, যে না আমি এই কোর্সটা থেকে হচ্ছে এই লেভেল পর্যন্ত যেতে পারবো, বা এই কোর্সটায় আমার হচ্ছে আহ, এত এত ইনফরমেশন দিবে বা এত এত এক্সপিরিয়েন্স দিবে, এরকম কোন অ্যাট্রাকটিভনেস বা মানে ধারে কাছে কিছু অ্যাকচুয়ালি বাংলাদেশে এখনো দেখি নাই, বা বাংলায় দেখি নাই। আচ্ছা, আর সেটা সো কথা ঠিক, বাট আমি যেটা বলেছি, আপনি ধরেন আপনি একটা বিষয় ক্লিয়ার হয়েছে যে আপনি যখন শিখতে চাচ্ছিলেন ওই সময় মানে জাস্ট কিছুটা ডিফিকাল্টিস ফিল করছেন রিসোর্সের জন্য, সেলফ লার্নিং এর জন্য সময় রিসোর্স এন্ড হচ্ছে মেন্টর, মেন্টর একটা বড় মেন্টরের জিনিস। একটা কারণ কারণ আমার হচ্ছে নিজের নিজের সিলিন্ডারে নিজে হচ্ছে বারবার বাড়ি খেয়ে নিজেরে ঠিক করা লাগছে, শিখতে হচ্ছে। ঠিক করা লাগছে। আপনি কি লোকাল কমিউনিটি থেকে কি কোনো হেল্প পাইছেন? যেমন ধরেন হ্যাঁ, হ্যাঁ, লোকালি কারণ তো অনেক কমিউনিটি, আমাদের কিন্তু লোকালি বেশ কয়েকটা ফেসবুক গ্রুপ আছে, কারণ আমাদের ফেসবুকটাই পপুলার এখানে। সেখান থেকে মানে কেমন হেল্প পাইছেন আর কি? শুরুর দিকে যখন হচ্ছে একদম স্টার্টিং এ যখন ফার্স্ট সার্চ দিয়ে মাত্র গ্রুপগুলা পাইছি, তখন হচ্ছে পোস্ট দিলে মোটামুটি রেসপন্স পাওয়া যেত। কিন্তু মেইন হেল্প হয়েছে যখন হচ্ছে একটা ভালো গ্রুপে ঢুকছি, যেখানে হচ্ছে অনেক আর্টিস্ট একসাথে হচ্ছে ওনারা ডেইলি কথা বলতে হ্যাঁ এরকম। আম, একটা মেসেঞ্জার গ্রুপ ছিল, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা। নিহাল ভাইয়ের খোলা ছিল, BD3D অনেকেই চিনে এখানে। আহ, ও আচ্ছা, ওইটা নিহাল ভাই, হ্যাঁ। খুব একটা বুস্ট দিছে আমার ফুল ক্যারিয়ারে বলতে গেলে, যে কারণ ওখান থেকে যাদের সাথে মিট হইছে, যাদের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে কাজ করছি, বা যাদের সাথে হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তারা সবাই হচ্ছে হেল্পফুল ছিল। আর এন্ড অফ দ্য ডে তাদের মানে অনেক বড় একটা অবদান আছে ক্যারিয়ার, আমার ক্যারিয়ার রাইট নাও যেখানে আছে সেখানে আসার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভালো। বাট একটা সময় আমাদের 3D আর্টিস্ট বাংলাদেশ গ্রুপটা প্লাস ব্লেন্ডার আর্টিস্ট গ্রুপ, এই গ্রুপগুলো অনেক সচল ছিল, ইভেন ভিএফএক্স আর্টিস্ট বাংলাদেশ, এই গ্রুপগুলো হ্যাঁ, হ্যাঁ, রিসেন্ট আমি টাইমে। অনেক পোস্ট দিতাম, আর পোস্টের এক্স্যাক্টলি, এঙ্গেজমেন্ট থাকতো একটা আলাদা, যে হ্যাঁ। ভালো হয়েছে খারাপ হয়েছে বা ক্রিটিক্স, এটা এখন নাই basically। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখন একটু মানে লো টাইম চলতেছে বলা যায়, মানুষের এঙ্গেজমেন্ট একটু কম আর কি ওই গ্রুপগুলোতে। এই কারণে আসলে আমাদের চেষ্টা, আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা লাইভ দেখতেছেন আপনারা কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করে রাখলে আমরা ভিডিও আমাদের এই একদম শেষের দিকে সেগুলোর আমরা আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। আর এটা কিন্তু হচ্ছে ধরেন খুব রেয়ার একটা মানে একটা ধরেন অপরচুনিটি, কারণ আমাদের যারা ইন্ডাস্ট্রি প্রফেশনাল থাকে তারা সবাই বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। সো এখন একদম ডিরেক্ট ধরেন একদম মিটিং করার মতো আপনার যদি কোনো কোশ্চেন থাকে মনের ভেতরে, সেই কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করবো সেটা অ্যান্সার করার আমাদের এক্সপিরিয়েন্সের ভিতরে যদি থাকে সেই প্রশ্নটা আর কি। তারপরে ভাইয়া আপনার কাছে হচ্ছে আমার নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে আপনি তো হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটে কাজ করছেন তাই না, মানে ফুল টাইম জবে এখন নেই। সো ফুল আপনার, টাইম হ্যাঁ ট্রাই করছিলাম, বাট আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আপনি তো খুব ভালো বুঝতে পারবেন, কারণ যেহেতু আপনি অলরেডি বাইরের দেশের মানুষদের সাথে কাজ করতেছেন। সো আমাদের এই অ্যানিমেশন এবং ভিএফএক্স এর হচ্ছে লোকালি এবং ইন্টারন্যাশনালি চাহিদাটা কেমন আর কি? আপনি কি ধরেন ইফ সামান ওয়ান্ট টু স্টার্ট লার্নিং ভিএফএক্স, যে ধরেন ভিএফএক্সকে ক্যারিয়ার হিসেবে যে দেখতে চায়, নেক্সট ধরেন সে নেক্সট লেভেলে যেতে চায়, ভিএফএক্স আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার বিল্ড করবে, তাদেরকে কীভাবে সাজেস্ট করবেন আপনি? আই থিঙ্ক কমিউনিকেশন স্কিল হইতেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ ভিএফএক্স যে মানে যেই রোলে কাজ করে, ভিএফএক্স আর্টিস্ট হিসেবে বা একটা সিজি আর্টিস্ট হিসেবে, সব প্রত্যেকটা রোলেই দেখা গেছে হচ্ছে কমিউনিকেশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কজ ধরেন হচ্ছে আপনি একটা বাংলাদেশি ডিরেক্টরের সাথে কাজ করতে গেছেন, ডিরেক্টর অবভিয়াসলি হইতেছে কখনোই জানবে না যে আপনি কি কি কাজ করে একটা রেজাল্ট অ্যাচিভ করবেন। সো তার সাথে ওই জিনিসটা কমিউনিকেট করা অনেক টাফ, কিন্তু করা লাগবেই, সেটা হচ্ছে একদম বেয়ার নেসেসিটি আই থিঙ্ক।
আর্টিস্ট হিসেবে। আর এই কমিউনিকেশন স্কিল না থাকলে আর্টিস্ট হিসেবে আগানো অনেক কষ্ট, মানে আটকা থাকতে হবে কি বেসিক্যালি। এমন আছে অনেকে স্কিল স্কিল আছে কিন্তু ওই কমিউনিকেট করতে পারতেছে না, এর জন্য ওই স্কিলটা কাজে লাগাতে পারতেছে না। রাইট। আর ভাই যেটা বলছিলাম যে মানে আপনি অ্যানিমেশনকে গ্লোবাল এবং লোকালি ইন্ডাস্ট্রি হিসেবে কেমন দেখতেছেন? আই থিঙ্ক গ্লোবালি অলরেডি বুমিং, কিন্তু মানে যেই পরিমাণ বুম হয়ে গেছিল মাঝখানে করোনার টাইম, ওইখান থেকে ডিক্লাইনিং এ আছে, কিন্তু আমার মনে হয় না হচ্ছে ওভারঅল ডিক্লাইনে আছে। ওভারঅল আই থিঙ্ক এখনো একদম স্টেডি পেসেই আছে, কিন্তু করোনার টাইমে বিশাল এক বুম হয়েছিল। এটা জাস্ট জাস্ট অ্যানিমেশন ইন্ডাস্ট্রিও না, ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ক্রিপ্টো, আরো বহুত কিছুই বের হয়েছিল যেগুলো এখন বিলুপ্ত। হ্যাঁ, নেটফ্লিক্সেরও বহুত প্রজেক্ট গায়েব হয়ে যেতেছে, কারণ ওরা ভাবছিল যে সারা জীবন মানুষ বসে বসে খালি মুভি দেখবে ওদের। রাইট, কিন্তু ট্রু। এখন মানে একটু বেশি ওভারশট করে ফেলছে, যার জন্য এখন মনে হইতেছে হয়তো বা যে অনেক ডাউন হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি অতটা ডাউন হয় নাই, এখনো স্টেডি পেসে আছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আই থিঙ্ক উপরে যাবে, কারণ বাংলাদেশে যেহেতু কিছুই ছিল না, তো বাংলাদেশের এখন উপরে যাওয়ার রাস্তা নাই। এক্স্যাক্টলি। অ্যান্ড আমি যদি আপনার সাথে আরও কিছু অ্যাড করি যে রিসেন্টলি আমাদের ইন্ডাস্ট্রির করোনার টাইমে যেটা হয়েছিল, ওই সময় তো করোনা জাস্ট শেষ হয়েছে ঠিক ওই টাইমে আমি তখন হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করি আর কি। আচ্ছা। আমার এভরি সানডেতে আমার হচ্ছে মনে করেন মানে উইকেন্ডে আমার ওভারটাইম করাই লাগতো, এত পরিমাণ প্রজেক্টস ওই সময় স্টুডিওতে ছিল, স্পেশালি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য। আমি বেশিরভাগ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেই কাজ করছি আর কি। ওই সময় একটা বিশাল চাঙ্গে কাজ হইতো, হওয়ার পরে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি স্বাভাবিক হইতে শুরু করলো, বুঝছেন, তখন কাজ কমা শুরু হইলো, কারণ করোনার টাইমে যেটা হয়েছে ওটা আনএক্সপেক্টেড। ওইটা হওয়া স্বাভাবিক না, ওটা অস্বাভাবিক। ধরেন অনেক সময় ধরেন আমাদের সেল তো গ্রোথ হয়, যে সেলগুলো এক্সট্রিম গ্রোথ করে ওইগুলোতে আমরা টিউমার বলি না, এরকম ওই সময় এক্সট্রিম একটা গ্রোথ হয়েছিল আর কি, যেটা ছিল হচ্ছে মানে আমরাও বুঝতেছিলাম যে না এটা স্বাভাবিক না, এত কাজ হওয়া স্বাভাবিক না। সেটা স্বাভাবিক হইতে হইতে তারপরে রাইটার স্ট্রাইক আসে। রাইটার স্ট্রাইক আসার পরে রাইটার হচ্ছে স্ট্রাইকটা হচ্ছে আই থিঙ্ক সবচেয়ে হ্যাঁ, বড় হিট ছিল খুব খুব মুভিগুলোর জন্য। খুব খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের ক্যারিয়ারে। ইভেন আমি তো রাইটার স্ট্রাইকের পর থেকে এখনও আমি ধরেন ফুল টাইম জবে যাইনি, টুকটাক ফ্রিল্যান্স করতেছি, কারণ স্টুডিওগুলো জাস্ট সার্ভাইভিং মোডে আছে এখন। বাট ওভারঅল যদি অ্যানিমেশন ভিএফএক্স যদি কেউ শুরু করতে চান, আমি অবশ্যই বলবো যে এটা একটা মানে খুব ভালো একটা সেক্টর, খুবই ভালো সেক্টর। বাট এখানে আপনাকে যথেষ্ট প্যাশন নিয়ে আসতে হবে। আপনি যদি থিঙ্ক করেন যে না আমি 3 মাস 6 মাস ওই গ্রাফিক ডিজাইনের মতো 3 মাস 6 মাসে একটা কোর্স করব, 2 মাসের কোর্স করে ধরেন আর্টিস্ট হয়ে হাজার হাজার টাকা ইনকাম করব, এটা হবে না। এটা একদমই ভুল চয়েস হবে তখন, কারণ রিয়েলিটি চেকটা যখন আসবে তখন এটা একটু বেশি জোরে হার্ট হিট করবে, কারণ এই সেক্টরের মেন্টাল মানে মেন্টাল স্ট্রেংথটা ধরে রাখা বা প্যাশনটা ধরে রাখা হচ্ছে মেইন লাইক স্ট্রেংথ বলবো, যে যারা হচ্ছে ধরে রাখে তারা এই এইরকম আপস এন্ড ডাউনসে চলে যায়, তারা হচ্ছে সার্ভাইভ করতে পারে। কিন্তু যদি হচ্ছে শর্টকাটে হচ্ছে কোনো কিছু করার ট্রাই করতে যায়, তখন আই থিঙ্ক ওটা সব দিক দিয়েই একটা রিস্ক থাকে শর্টকাট করতে গেলে, কিন্তু এইখানে শর্টকাটের অ্যাকচুয়ালি জায়গা নাই, কারণ একটা একটা জবের পিছনে হচ্ছে আরো 3-4টা মানুষের এফোর্ট লাগা থাকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অ্যান্ড এরপর ভাই আপনার কাছে আমার নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে আপনি কি মানে এটা থিঙ্ক করেন যে বাংলাদেশে একটা অ্যানিমেশন ভিএফএক্স রিলেটেড একটা মানে ডেডিকেটেড একটা কমিউনিটি থাকুক, বা এইরকম যেখানে আমরা অ্যানিমেশন ভিএফএক্স শিখতে পারবো আর কি, আই ইন্ডাস্ট্রি থিঙ্ক ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারবো, এরকম একটা প্ল্যাটফর্ম কি ফিল করেন কি না? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ যদি আমি নিজের কথা চিন্তা করি, যখন আমি স্টার্ট করতেছি তখন আমি এমন অনেক লাইক স্টুডিওর কথা শুনতাম বাংলাদেশে, তখন কিছু নাম করা স্টুডিওর নাম শুনছি, এর মধ্যে একটা ছিল ম্যাভরিক স্টুডিওস, ওরা হচ্ছে মনে হয় অনেক অ্যাড ট্যাড করতো। তো আমার মনে হয় না ওই মানুষজন কখনো আইসা হচ্ছে আমারে বলবে যে আমরা কাজগুলো এইভাবে করি, তুমি হচ্ছে রেডি থাকো, তুমি যখন স্কিলটা আর্ন করবা তখন কাজটা এইভাবে চলতে পারবে। তো এটা একটা জিনিস। আরেকটা জিনিস হইতেছে, যেহেতু ম্যাক্সিমাম মানুষ যারা কাজ স্কিল
আর্ন করতেছে, তারা জানে না কিভাবে ইউজ করবে, বা তারা জানে না তার নিজের ওর্থ কি, বা তারা জানে না যে তার যে সে যার সাথে কাজ করতেছে তার ওর্থ কি, বা তার সাথে কিভাবে কাজ করা উচিত, বা ওভারঅল ইন্ডাস্ট্রিতে কিরকম একটা রিলেশনশিপ থাকা উচিত, এটা আই থিঙ্ক অনেকেরই নাই। আর এর কারণে অনেকে এক্সপ্লয়েটেডও হয়, আবার অনেকের হচ্ছে দেখা গেছে আহ, মানে কাজের এক্সপিরিয়েন্স ভালো হয় না, আবার অনেকে হচ্ছে কাজ করতে যায় কিছু একটা গরমিল করে ফেলে। তো আই থিঙ্ক এটা একটা স্ট্রিমলাইন হওয়ার জন্য, যেটা একটা স্টেবল একটা ইন্ডাস্ট্রি হইতে হইলে আগে সবাই হচ্ছে একটা কালেকটিভ, কি বলে যে একটা কালেকটিভ এডুকেশন দরকার, যে কিভাবে ইন্ডাস্ট্রিটা চলবে, যাতে কেউ কারো এক্সপ্লয়েটও না করতে পারে, যে ও হচ্ছে নতুন একটা ছেলে মাত্র কাজ শিখছে, তোর একটু নিয়ে এক্সপ্লয়েট করে একটু আন্ডার পেড করে রেখে দিই। আবার হচ্ছে কেউ এসে যাতে হচ্ছে আহ লাইক আগে যেমন হচ্ছে সরকারের পাওয়ার দেখায় অনেক প্রজেক্ট প্রজেক্ট চলতো, ওই কাজও না করতে পারে। সবাই যেন হচ্ছে একটা গণ্ডির মধ্যে থাকে, যে কিভাবে চলতে হয় আর কিভাবে মানে ইন্ডাস্ট্রি যেভাবে চলে আর কি। আই থিঙ্ক চাকরির মতো না হোক, চাকরির যেটা চলতেছে কলোনিয়ালিজম, যে সবাই পড়ালেখা করে বের হবে অন্যের চাকর করার জন্য, আই থিঙ্ক ওরকম না হোক, একটা এডুকেটেড ওয়ার্কফোর্স হোক। ট্রু। আসলে মানে অনেক সুন্দর কথা বলছেন ভাই আপনি। আহ, ধরেন অল্প কথার ভিতরে আপনি পুরো সিনারিওটা এক্সপ্লেন করছেন। আমরাও এটা ফিল করি যে এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে থাকুক যেখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যারা এক্সপার্ট বলতে সেই লেভেলের এক্সপার্ট যারা বর্তমানে ট্রিপল এ গেমে কাজ করছে অলরেডি, যারা অলরেডি হলিউড ব্লকবাস্টারে যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা লোকালি অনেক টিভি কমার্শিয়ালসে অনেক এক্সপিরিয়েন্স, যাদের অ্যানিমেশন এবং ভিএফএক্সে, সেই সব এক্সপার্টদেরকে যদি আমরা এক জায়গায় করতে পারি এবং তারা যদি হচ্ছে ধরেন সেটা হোক, সেটা কোর্স হোক বা যেভাবেই হেল্প করুক, যাতে ধরেন জুনিয়র, মিড, সিনিয়র সবার যাতে একটা কোলাবোরেশন থাকে, তাইলে কি আমাদের একটা পাইপলাইন রেডি হবে আপকামিং আর্টিস্ট তৈরি হওয়ার। যে এখন আমাদের যেটা হয়েছে, আমরা আমরা কি করছি, আপনি যখন থিঙ্ক করছেন আমি অ্যানিমেশন শিখবো, তখন আপনার কি মানে নিজের সেলফ লার্নিংই পথ বাইছে নিতে হচ্ছে, তাই না? কারণ আমাদের কোনো অপশন নাই বর্তমানে। আর যেটা বললেন যে অবসর অ্যানিমেশন, করতে গেলে তাবিজ বিক্রেতার হাতে পড়ালেন। এক্স্যাক্টলি তা বিষয়ে এটাই হয়েছে অবস্থা। যে আবার কিছু ইনস্টিটিউট আছে, লার্নিং ইনস্টিটিউট, যেটা হচ্ছে ধরেন ওই ক্লাসিক ট্র্যাডিশনাল লার্নিং ইনস্টিটিউটের মতো হয়ে গেছে, যেখান থেকে আপনি ধরেন যে হ্যাঁ, এবিসিডি। হ্যাঁ এবিসিডি, ধরেন ইউটিউবে একটা ভিডিও 20 মিনিট দেখলে যেটা শিখবেন সেটা একটা সেমিস্টার লাগায় দিচ্ছে তারা। হ্যাঁ, 20 মিনিট একটা ভিডিও দেখলে যেটা শেখা যায় সেটা ধরেন তারা একটা ফুল কোর্স বানায় রাখছে। তো এই সব জায়গা থেকে আমরা মানে এমন একটা প্ল্যাটফর্ম ধরেন তৈরি করার চেষ্টা করব, যেখানে ধরেন কেউ যদি থিঙ্ক করে যে আমি অ্যানিমেশন ভিএফএক্স শিখবো, তার সেই সদিচ্ছাই তাকে হচ্ছে কানেক্ট করবে আমাদের সাথে। দেন সে আস্তে আস্তে স্লোলি সিনিয়র, মিড, জুনিয়রদের সাথে কানেক্ট হয়ে লার্ন করতে পারবে। আর এই জন্যই হচ্ছে বাংলা ভিএফএক্স একাডেমি হয়তোবা খুব শীঘ্রই, বলতে গেলে মোরলেস কিছু টাইমের ভিতরেই হয়তোবা অনেক বড় পরিসরেই এই জিনিসগুলো অ্যানাউন্স করব আমরা, সবাই আমাদের সাথে থাকেন আর কি। আর তারপরে ভাইয়া আপনার কিছু কাজ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনি ব্লেন্ডারে লাইভ অ্যাকশন করছেন। স্পেশালি এটা আমার ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড, তো আমি আপনাকে এই জন্য প্রশ্ন, আপনি কি যখন লাইভ অ্যাকশন ব্লেন্ডারে করতেছেন কম কি ব্লেন্ডারেই করেন নাকি হচ্ছে আফটার ইফেক্টসে নিয়ে এসে করেন? না আমার এটা একটুখানি কি বলা যায় যে কাইন্ড অফ হাইব্রিড প্রসেস। আর আমি হচ্ছে আফটার ইফেক্টস কাজ করে ছেড়ে দিছি, এখন হচ্ছে দাভিঞ্চি রিজলভ। আচ্ছা, মানে হচ্ছে আপনি দাবিঞ্জি ফিউশনে কাজ করেন তার মানে? হ্যাঁ, হ্যাঁ, ফিউশনে এখন মেইনলি হচ্ছে আমার, মানে আমি যেহেতু হচ্ছে আহ, মানে আপনার লাইভ অ্যাকশনের প্রসেসটা কি, আমি যদি আরো সহজভাবে বলি, আপনি যখন একটা শর্ট লাইভ অ্যাকশন করেন সেটা মানে কিভাবে করেন, প্রসেসটা আমি একটু যদি কাইন্ডলি হচ্ছে বলেন। একদম একদম হচ্ছে বেয়ার মিনিমাম, যেটা হচ্ছে একটা আপনার একটা প্লেট আছে গ্রিন স্ক্রিন করা, আর হচ্ছে আপনার 3D সিন বসাইতে হবে। তো আমার এটার বেয়ার মিনিমাম সেটআপ হচ্ছে দাভিঞ্চিতে কিং, ব্লেন্ডারে হচ্ছে 3D রিকনস্ট্রাকশন, তারপর ব্লেন্ডারে হচ্ছে হালকা পাতলা প্রজেকশন, যদি রিলাইট লাগে তাহলে হচ্ছে হালকা পাতলা করব, আর বাদ বাকি হচ্ছে কালার কারেকশন, পোস্টের কিছু এফেক্টস থাকবে হচ্ছে দাভিঞ্চিতে, কিছু এফেক্টস যেগুলো ব্লেন্ডারে ইজিয়ার ওগুলো ব্লেন্ডারে। সো এই হাইব্রিড প্রসেসে চলে।
আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আপনি সিজি এর হেল্পটা নেন হচ্ছে ব্লেন্ডার থেকে, তারপরে কম্প করেন হচ্ছে আহ, হ্যাঁ, ইয়েতে কিন্তু এসে মাঝে মধ্যে এই কমটাও হাইব্রিড হিসেবে ব্লেন্ডার থেকে আমি বের করে নিই। ব্লেন্ডারে তো মানে ব্লেন্ডারে কম্পোজিটিং এনভায়রনমেন্টও আছে। হ্যাঁ, সো ওই যে বেসিক্যালি ধরেন আমার ট্রেডিশনাল ওয়েতে যদি আমার একটা হেলমেট পরাইতে হয় কারো মাথায়, বেসিক্যালি আপনারা হচ্ছে নিউকে যদি করেন, আপনার হচ্ছে লেয়ার বাই লেয়ার আপনি হ্যাঁ হেলমেটের রেন্ডারটা নিবেন, দেন হচ্ছে মাথাটা মাস্ক আউট করা, দেন সেটা হচ্ছে নিউকে কম্পোজিট করবেন। কিন্তু আমার আমার ব্রেন যেভাবে কাজ করে, যেহেতু আমি ইয়ান হিউবার্টের টিউটোরিয়াল দেখা মানে ব্লেন্ডারে বড় হয়েছি ধরতে গেলে, তো আমি আচ্ছা আচ্ছা হচ্ছে প্রজেক্টটা হচ্ছে প্রজেকশন করবো একটা মেশে, একটা রাফ শেপ, সেটার উপর হচ্ছে প্রজেকশন করব। দেন ওইটার যে লাইটিং বাউন্স গুলো আছে ওগুলো ইউজ করে হচ্ছে আমার যেহেতু সিনে কিছু রিফ্লেকশন আছে, ডিফিউশন আছে, ওগুলার কাজ করবে। আর রেন্ডারটা আমি পেয়ে গেলাম হালকা পাতলা একটু বেশি রিয়েলিস্টিক, কারণ আমার অত বেশি কাজ করা লাগবে না, কম পেজে টানাটানি করা লাগবে না যে ম্যাচ করাইতে হবে লাইটিং বা ডেপথ। তো ওইটা হচ্ছে ইজি হয়ে যায় তখন। আই থিঙ্ক অনেক মুভিতেও এমনি কাজ করে, আবার অনেক মুভিতে রাইট। আবার এই লেয়ার বেস সিস্টেমও কাজ করে যে পরে যা কম করবে। হ্যাঁ আসলে উম, আমাদের ধরেন আমি আমি যতটুকু দেখছি, আমি যে স্টুডিওতে জব করতাম ওদের পাইপলাইনটা ছিল এরকম যে ম্যাচ মুভ, যদি কোনো ম্যাচ মুভ থাকে সেটা ম্যাচ মুভ ডিপার্টমেন্ট থেকে আসে, 3D ইকুয়ালাইজার বা আদার্স কোনো সফটওয়্যার থেকে আসে, হতে পারে সিনথাইস। মোস্ট অফ দ্য স্টুডিওস, সাইজটা আসলে জোস। হ্যাঁ মোস্ট অফ দ্য স্টুডিওস 3D ইকুয়ালাইজার ইউজ করে ফিল্মের জন্য। ম্যাচ মুভ ডিপার্টমেন্ট থেকে যখন ক্যামেরাটা আসবে তখন হচ্ছে ওই ক্যামেরার উপর বেস করে ওই ম্যাচ মুভ আর্টিস্ট আবার হচ্ছে সিনের একটা লে আউটও করে দেয়। ধরেন হ্যাঁ, হ্যাঁ। আমার এই রুমে আমি কাজ করব, তখন আমার এই ওয়ালের লে আউট থেকে শুরু করে প্রপসের লে আউট বা আমার বডি ম্যাশের সিম্পল লে আউট করে দিবে ওরা। দেন সিজি আর্টিস্ট ওই লে আউটের উপর সব কাজ করে। করার পর আপনি যেটা বললেন যে যে বাউন্সের যে ব্যাপারগুলো, ওই যে ওরা যে একটা রাফ লেআউট দেয়, ওই লেআউটের ওইখানেই ধরেন তখন সিম্পলি হচ্ছে সেই ইমেজটাকেই প্রজেকশন করে, ভিডিওটাকে প্রজেকশন করে, কেমন সেটার প্রজেকশন করে না। হুম, হুম। আই হোপ ব্লেন্ডার ওই অপশন আছে, আপনি যে কোনো হ্যাঁ, শেডার Blender আপনি ইমেজকে হচ্ছে ক্যামেরা দিয়ে প্রজেকশন করতে পারবেন। ক্যামেরা থেকে প্রজেক্ট হ্যাঁ হয় আরকি। প্রজেক্ট করার পরে হচ্ছে ওইখান থেকে যখন প্রজেক্ট করবেন জিওতে, তো সেখান থেকে কিন্তু আপনি বাউন্স লাইটগুলো পাচ্ছেন, তাই না, ইন্টারেকশনটা পেয়ে গেলেন। পাওয়ার পরে দেন হচ্ছে ওই জিনিসগুলোকে হচ্ছে হাইড করে আলাদা করে রেন্ডার করে করে নিউকে নিয়ে আসার পরে মেইন ইমেজের উপর কম্প করে, এটা আর কি। ওই সব সেম প্রসেস ব্লেন্ডারে বা দাভেন্সি বলেন, আই মানে থিংক প্রসেস যেইখানে যেটা লাগে আরকি। এক্স্যাক্টলি। কিন্তু আমার প্রেফারেবল প্রসেস ওইটা যেটা হচ্ছে আমার লাইফ একটু ইজি করে। কিন্তু আই থিংক কোনো রাইট। এক সময় যে আমার ওইটা আউট করা লাগবে যে সব আলাদা নিয়ে যে নিউকে প্রসেস করা। আই থিংক হ্যাঁ আস্তে আস্তে এটাই, শিখতে পারবো। মানে ওইটা হচ্ছে কি, মানে নিউকে নিয়ে গেলে যে খুব বেশি আপনার আহামরি চেঞ্জ হয়ে যাবে তাও না। নিউ আপনার কম্পে যেটা করতে পারবেন, ধরেন আপনার অনেক বেশি ফ্রিডম থাকবে। হ্যাঁ, ধরেন হ্যাঁ। রেন্ডারে আপনি একটা ভুল করছেন, সেই ভুলটা আপনাকে আবার রি রেন্ডার করে সলভ করতে হবে না, আপনি চাইলে সেটা কম্পেই ফিক্স করতে পারবেন, এরকম আর কি। এনিওয়েজ আমরা অনেকক্ষণই কথা বললাম, মোটামুটি আমার কোশ্চেনগুলো ধরেন প্রায় শেষের দিকেই। আমি একটু এখন অডিয়েন্সদের কোশ্চেন নেই, আপনারা যারা কোশ্চেন করতে চান কোশ্চেন করতে পারেন। অলরেডি আমি কয়েকটা কোশ্চেন পাইছি, যেমন বলছে যে ভাই ভিএফএক্স আমার কাছে, রাকিবুল ইউনিক বলতেছে যে ভাই ভিএফএক্স আমার কাছে খুবই ভালো লাগতেছে, বাট স্কিল ডেভেলপ করতে চাই, কোথায় করলে ভালো হবে? আমি আমি কি এইখানে আমারে এইখানে ওকে। আচ্ছা উনি মনে হয় বলতেছে যে মানে উনি ভিএফএক্স শিখতে চাই বা কোথায় ভিএফএক্স শিখলে ভালো হবে তার। আই থিংক বেসিক্স নেইল ডাউন করতে হলে তো ব্লেন্ডারে, সরি, ইউটিউবের বিকল্প নাই আপাতত। যেহেতু আহ, মানে বেসিক্স আর কি পারলে আপনার পরে পরে যে হচ্ছে অন্য কোনো মেন্টর বা কোনো ইন্টারমিডিয়েট বা কোনো এক্সপার্ট কোর্স করতে গেলে তখন অনেক ইজি হয়ে যাবে। সো আই থিঙ্ক ইউটিউব দেখে স্টার্ট করে ফেলা দেওয়া উচিত, যে একটা প্রজেক্ট বানায় ফেলেন, এখানে শর্ট ফিল্ম বানায় ফেলেন, বা একটা একটা 5 মিনিটের শর্ট বানায় ফেলেন, 2 মিনিটের শর্ট বানায় ফেলেন, যেমনই হোক। আমার ফার্স্টের দিকের শর্ট গুলো যদি এখন কেউ দেখে বলবে এটা কি, ওটা দেখে আমি নিজেই হাসবো। ইভেন আমার
রিসেন্ট যেই মুভিটা হচ্ছে একটা ফিল্ম বানাইছিলাম, এটা চিলড্রেন ফিল্ম ফেস্টে দিছিলাম আর উইনার হয়েছিলাম, আমরা তিনজনে মিলে বানাইছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো এখানে মেইন মানে আমি হচ্ছে ভিএফএক্স এর কাজ করছি, কিছু ক্যামেরা, কিছু এডিটিং, সাউন্ড, মানে তিনজন যেহেতু একটা ফিল্ম বানাইছি বা প্রায় প্রায় 15 মিনিটের, তো বুঝতে সব পারছি। কাজই হচ্ছে নিজেদেরই করা লাগছে। ফলে তারপর হচ্ছে আহ, মানে একদম 0 to 100 সব। তো ওইখানে আমি ইভেন ওই মুভিটা যখন আমার হচ্ছে 7 মাস পর স্ক্রিনিং করছে, আমার কাছে নিজে হাস্যকর লাগতেছে, এটা কেমনে অ্যাওয়ার্ড পাইতে পারে, এতে বেটার জিনিস পাইতে পারতো। জাস্ট নিজেরে নিজে ক্রিটিক করা আর কি, আই থিঙ্ক এটা অনেক ইম্পর্টেন্ট, নিজেরে ক্রিটিক করা উচিত প্রত্যেকটা কাজের উপর। মানে রাইট। একটা কাজ করে বসে থাকা উচিত না কখনো, যে এটা করে ফেলছি, করা শেষ আরেকটা, জাস্ট বানাইতে থাকেন। প্যাশন থাকলে বানাইতে পারবেন আর একসময় শিখে যাবেন ইজিলি। রাইট। ভাইয়া যেটা বলছে এটাই একদম সঠিক। শেখা শুরু করেন, আই হোপ ইউটিউব থেকে শেখা শুরু করেন। জাস্ট ইউটিউবে সেম কোশ্চিনটা করেন, হাউ টু স্টার্ট, হাউ ক্যান আই স্টার্ট ভিএফএক্স, ইউটিউব থেকে আপনি অ্যান্সার পেয়ে যাবেন, দেখবেন যে আমাদের থেকে বড় বড় বসের অ্যান্সার দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, অনেক অনেক লাইক অনেক হাই লেভেলের মানুষজন আবার এখন ইউটিউবে মেন্টরিং করে, এন্ড এক্স্যাক্টলি। তাদের থেকে ইভেন কোর্সও পাওয়া যায় আস্তে আস্তে। রাইট। এরপরে হচ্ছে সামিউল ভাইয়া বলতেছেন, সামিউল ভাইয়া কোশ্চেন করছে যে কুড ইউ শেয়ার সাম এসেনশিয়াল স্কিল অর ওয়ার্কফ্লোস দ্যাট ইউ রিকমেন্ড ফর ক্রিয়েটিং এ শর্ট ফিল্ম অ্যাজ এ সোলো আর্টিস্ট। আচ্ছা, এটা একটু নিশ কোয়েশ্চেন, বাট আচ্ছা আই ডোন্ট ভাই, আই থিংক তার আগে আমি একটু কোশ্চেনটা বাংলায় বলে নেই। সামিউল ভাই কোশ্চেন হচ্ছে এরকম যে ভাইয়ের কাছ থেকে কিছু এসেনশিয়াল ওয়ার্কফ্লো জানতে চাচ্ছে অ্যাজ এ সোলো আর্টিস্ট হিসেবে কিভাবে ভিএফএক্স শর্ট ফিল্ম তৈরি করা যায় আর কি। তো এটা এটা একটুখানি মানে কোশ্চেনটা আর কি খুব ব্রড না, যে অনেক মানুষ সোলো বানাইতে চাবে না, আর এই টর্মেন্টও কেউ নিতে চাবে না, কারণ একটা সোলো জিনিস বানানোর যেই প্যারা, যে একটা শুট করার পর সেটারে রেডি করা এন্ড সেটার প্রত্যেকটা স্টেপ লাইক মাথার মধ্যে রাখা, যে এটা ঠিক হইতে হবে, একটা একটা শুটের জন্য যে মানুষ লাগে, এটা মানে একদম কোনো অকাজের জন্য লাগে না। আই থিঙ্ক প্রত্যেকটা মানুষেরই একদম 100% এফোর্ট দেওয়ার পর একটা ভালো শুট হয়। তো ওই দিক দিয়ে হচ্ছে আহ, নিজের মানে মাথা প্রিপেয়ার্ড রাখা লাগবে শুরুতে, যে আমি এই এক্স্যাক্টলি। জিনিসটা ট্যাকেল করব, একটা বড় জিনিস নিতেছি, সেটা স্কোপ অনুযায়ী আমার নিজের কতটুকু স্কোপ আছে, আমার নিজের কতটুকু বাজেট, আমার নিজের কতটুকু অ্যাবিলিটি, সবগুলো মাথায় নিয়ে হচ্ছে আপনি স্টোরি চিন্তা করবেন বা স্ক্রিপ্ট চিন্তা করবেন। এরপর হচ্ছে আগাবেন যখন হচ্ছে শুটিং এর দিক দিয়ে ধরতে গেলে, যে আমি কি দিয়ে শুট করব, ফোন হইতে পারে, ফোন দিয়ে স্টার্ট করতে পারলে ফোন দিয়ে করবেন, প্যারা নাই। কিন্তু তখন হচ্ছে যখন দেখবেন যে ফোন দিয়ে স্টার্ট করার পর মাস্কিং অনেক প্রবলেম হইতেছে, যেহেতু ফোনের 8 বিট ফুটেজ মাস্ক করা অনেক টাফ, তখন হয়তো আপনার নিড আসবে যে না আমি পরে হচ্ছে ক্যামেরা দিয়ে শুট করব। তখন আপনি আবার আস্তে আস্তে একটু ডাইভ ডিপ করবেন যে কি ক্যামেরা দিয়ে শুট করলে ভালো হবে। তো এটা হচ্ছে মানে আস্তে আস্তে একটা অপটিমাইজড ওয়ার্কফ্লো আইসা করবে, কিন্তু স্টার্টের জন্য যা আছে তাই নিয়ে নামতে হবে, যা আছে সেটাই আহ, নিজের চিন্তা করতে হবে যে আমার অ্যাবিলিটি কতটুকু আছে, সেটা দিয়ে স্টার্ট করতে হবে। এন্ড এরপর হচ্ছে পোস্ট পোস্ট স্টেপ, এটা তো গেল প্রি প্রোডাকশন। এরপর হচ্ছে আপনি শুট করে ফেললেন, এরপর পোস্ট প্রোডাকশনে এসে হচ্ছে আপনার অবভিয়াসলি প্রি প্রোডাকশনে ভাইবা রাখছেন যে কি পরিমাণ কাজ করতে পারবেন আপনি, আপনার হয়তো বা জব ব্যালেন্স করতে হবে, তারপর হচ্ছে নিজের কাজ আছে, ওইটার মাঝখানে একটা নিজের পার্সোনাল প্রজেক্ট হইতে পারে এটা। তো ওই ওই অনুযায়ী আপনার পোস্ট প্রোডাকশনের ওয়ার্কফ্লোটা রাখতে হবে, যে আমি এতটুকু কাজ করব ডেইলি, এতটুকু কাজ করব ডেইলি, হালকা হালকা প্রোগ্রেস করা আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার লাস্ট যে সোলোটা ছিলাম এটা হচ্ছে ডেইলি একটা করে শর্ট কমপ্লিট করছি। তো আমি বলবো যে ডেইলি প্রোগ্রেস রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট সোলো হিসেবে, কারণ আপনি যখন নিজের নিজের ফলাফল নিজে দেখতে পাইতেছেন এট দ্য এন্ড অফ দ্য ডে, তখন নিজের কাছে রিওয়ার্ডিং লাগবে। মানে 7 মাস রাইট। পর নিজের ফিল্ম দেখে হাসি আসলো, ওই যে 1 মাস কাজ করতেছেন 1 মাস ইন্সপায়ারিং মানে থাকবেন। প্রোগ্রেসটা দেখা যাবে তাই না, যে কই থেকে কই স্টেপ আপ হচ্ছে আর কি। হ্যাঁ, এটা মানে এই ভালো। জিনিসটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ওই ইন্ডাস্ট্রির কিভাবে কাজ হয়। ইন্ডাস্ট্রিতে হইতে পারে যে একদিন এতটি শর্ট, পরের দিন হচ্ছে রেস্ট, আবার অনেকদিন পর হচ্ছে হঠাৎ করে ডাইরেক্টর বললো আমার রিওয়ার্ক লাগবে, আবার কাজে পড়তে হইতেছে।
বা কিন্তু Right. সোলো হিসেবে আপনার এই অবকাশটা আছে যে শান্তিতে কাজ করা যায়। সেটা এই যে আমি হচ্ছে মিউজিক ভিডিও লিঙ্কটা ইউটিউব লিঙ্কটা শেয়ার করছি কমেন্টে, আপনারা এটা দেখতে পারেন। এই মিউজিক ভিডিওটা পুরা একজন উনি মিউজিক কম্পোজার এবং হচ্ছে মিউজিশিয়ানও। উনি নিজের মিউজিক ভিডিওতে ভিএফএক্স করার জন্য ভিএফএক্স শিখছে, এবং আপনি যদি এখন এইটা দেখেন, দেখে মনে হবে যে উনি প্রফেশনাল লেভেলের ভিএফএক্স আর্টিস্ট। ইভেন আমি দেখার পর অনেক জায়গায় আমি থিঙ্ক করছি এটা কীভাবে সে করছে এই জিনিসটা। তার 4 বছর লাগছে মিউজিক ভিডিওটা শেষ করতে, বাট যখন দেখবেন রেজাল্টটা দেখে অবাক হয়ে যাবেন সবাই, দেখতে পারেন। আচ্ছা, আমি নেক্সট কমেন্টে যাই। নেক্সট কমেন্ট হচ্ছে মেহেদি হাসান ভাই। মেহেদি হাসান ভাইয়ের কথা বলি। মেহেদি হাসান ভাই হচ্ছে আমার স্টুডেন্ট, বুঝছেন। আমার মনে হয় আমার এই ব্যাচে, আমার এই ভিএফএক্স ব্যাচে বেশ কয়েকটা আমার স্টুডেন্ট আছে, তার ভিতর মেহেদি ভাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। তিনি প্রফেশনাল, অলরেডি অ্যানিমেশন ফিল্ডে জব করতেছে, বাট কম শিখতেছে, মানে খুব ভালো কাজ করে আর কি। আচ্ছা, ওনার কোশ্চেনটা হয়ে যে ভাই আমি অনেক দিন যাবত 3D অ্যানিমেশন নিয়ে কাজ করছি, কিন্তু আমার কাজের কোয়ালিটি দেখে হতাশ। আমার কাজের কোয়ালিটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না। এটার কারণ হিসাবে আমার মনে হয় যারা প্রফেশনালি কাজ করে তাদের সাথে কমিউনিকেশন নাই। আমার কাজগুলোকে কীভাবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি? আচ্ছা, আমি নিজেই মনে করি না যে আমার কাজ এখনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়েছে। আমি মনে হয় না রাইট পারসন এটা অ্যাস করার জন্য। মাজারুল ভাই আমার থেকে বেটার বলতে পারবে, বাট আমি মনে করি যে যেহেতু আপনি একটা ইন্ডাস্ট্রি ফোকাস করতে চাইতেছেন, যেহেতু আপনার এই ফোকাসটা ইন্ডাস্ট্রি, সো আপনার ইন্সপাইরেশন গুলো সবসময় ইন্ডাস্ট্রি থেকে হওয়া উচিত। আর যদি হচ্ছে টেকনিক্যালি স্টাক হয়ে যান যে আমি টেকনিক্যালি অ্যাচিভ করতে পারতেছি না, হইতে পারে আপনার ওয়ার্ক স্টেশন হয়তো বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না, হইতে পারে আপনার যেই নলেজটা আছে সেটা হয়তো বা ইন্ডাস্ট্রির সাথে হচ্ছে অতটা আপ টু ডেট না, ওইটা একটা জিনিস। কিন্তু আপনি যদি হচ্ছে দেখেন যে আপনার স্কিল ডেভেলপ হইতেছে, কিন্তু আপনি এন্ড অফ দ্য রেজাল্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড মনে হইতেছে না, তখন আমার মনে হয় যে আপনার স্ট্যান্ডার্ড যেগুলোকে আপনি মনে করেন সেগুলোরে আরো বেশি বেশি স্টাডি করা উচিত, আর দেখা উচিত। রাইট। আমি যদি অ্যাড করি সেটা হচ্ছে কি যে আপনি যখন একটা আর্ট ওয়ার্ক করলেন, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলি যে ধরেন আপনি যদি, যেহেতু 3D অ্যানিমেশনের কথা বলতেছেন, যদি আপনি একটা প্রপস যদি ডিজাইন করেন, সেটা হতে পারে হার্ড সারফেস, হইতে পারে ধরেন আপনি হার্ড সারফেস একটা কোনো কিছু 3Dতে ক্রিয়েট করলেন, করার পরে যখন এটা ফাইনাল রেন্ডার দিচ্ছেন, দেখার পরে মনে হচ্ছে না যে এটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। তার মানে আপনি কিন্তু অলরেডি বোঝেন যে কোনটা মানে প্রফেশনাল লেভেলের। তো ফার্স্টে আপনার যেটা করতে হবে, কেন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে না এটা জানার জন্য হয়তোবা এজ এ আপনার দিক থেকে এটা ডিফিকাল্ট, আপনি নিজের ভুল নিজে ধরতে পারবেন না, তখন আপনি একটা সিনিয়রের হেল্প নেবেন। আপনি একটা সিনিয়রকে সেই আর্টওয়ার্কটা দেখাবেন যে ভাইয়া আমি এই কাজটা করছি, দেখেন এটার ফিডব্যাক কী। কারণ একটা সিনিয়র যে অলরেডি ধরেন যে ভালো কাজ করতেছে, মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লেভেলে কাজ করতেছে, সে আপনার আর্টওয়ার্কটা দেখার সাথেই বুঝবে যে আপনার সেই আর্টওয়ার্কগুলোতে মিসিং কী আছে। তখন উনি যখন আপনাকে সেই মিসিংগুলো বলবে, যে সে ফর এক্সাম্পল আপনি যখন একটা হার্ড সার্ফেস করছেন, উনি বলতেছে যে আপনার হয়তো বা টাপোলজিটা আর একটু বেটার করলে হয়তো বা এখানে রেন্ডারে এই সমস্যাটা হইতো না, বা আপনি স্ট্রাকচার করছেন, হয়তো বা আপনি যদি ইউডিএম যদি বাড়ায় দিতেন হয়তো বা ডিটেল বেশি পাইতেন, বা এখানে লাইটিং করছেন 3 পয়েন্ট লাইটিং না করে এখানে অন্য একটা লাইটিং সেট আপ ইউজ করলে হয়তো বা আরও ভালো হইতো। এই যে যখন একজন সিনিয়র যখন ইনপুটগুলো দিবে, তখন আপনি এগুলো নোট ডাউন করবেন, করে আপনার নেক্সট আর্টওয়ার্কে সেই ইনপুটগুলো দেওয়ার চেষ্টা করবেন। এভাবে দেখবেন একটা সময় আপনার কাজও স্ট্যান্ডার্ড লেভেলে হয়ে যাবে আর কি। এরপরে হচ্ছে আশিক ভাইয়া কমেন্ট করছে, অনেক লম্বা একটা কমেন্ট। আশিক ভাইয়া বলতেছে, হাউ ডিড ইউ স্টার্ট ভিএফএক্স 3D এডিটিং অর আর্ট ইন জেনারেল at such young age? How old were you when you started? How did you get clients and start marketing money? And how do you recommend very young artists to start journey, especially considering they might have academy to deal with? বিশাল লম্বা কোশ্চেন, অনেকগুলা পার্ট। ফার্স্টটা হচ্ছে মানে ইয়াং এজে আপনি কীভাবে স্টার্ট করলেন, এত ইয়াং এজে,
সেকেন্ডটা হচ্ছে কত বছর বয়সে শুরু করছেন, তারপরে হচ্ছে হাউ ডিড ইউ গেট দিস ক্লায়েন্ট, তারপর আপনি ক্লায়েন্ট কীভাবে পান সেইটা, আর সার্চ হচ্ছে যে মানে আর্টিস্টদের, ইয়াং আর্টিস্টদের কীভাবে রেকমেন্ড করতেছেন আর কি। আচ্ছা, আমি কিভাবে স্টার্ট করছি তো শুরুতে বলছি যে প্যাশনের দিক থেকে নেসেসিটি মনে হয়েছে যে ভিএফএক্সটা করা লাগবে। 3D আর্ট ধরতে গেলে আমি ছোটবেলা থেকেই আর্ট ভালো লাগতো, ছোটবেলা থেকেই ড্রয়িং করতাম, ছোটবেলা থেকে হচ্ছে আর্টের জিনিসপাতি দেখতাম। আর ছোটবেলা থেকে আবার সায়েন্সের দিক থেকে সায়েন্স ফিকশন বা সায়েন্সের দিকে একটু চোখ ছিল। তো ওই দুইটার সংমিশ্রণ হচ্ছে আমার ভিএফএক্স জার্নি। কিভাবে স্টার্ট করছি ইয়াং এজে, আই থিঙ্ক এটা অনেকটা ডিপেন্ড করে হইতেছে আমার সার্কামস্টেন্স এর জন্য যে আমি পারছি। এটা অনেকের ক্ষেত্রে হয় না, মানে এটা আই থিঙ্ক অনেক বিশাল বড় একটা লাক ইনভলভ আছে। আর যেহেতু আমার লাকটা ছিল, আমি ইউজ করতে পারছি, এটা হচ্ছে আর একটা জিনিস যে আমি লাকটা যেহেতু আসছে, আমার অপরচুনিটি আসছে, আমি ইউজ করে ফেলছি। অনেকের হয়তো বা লাক থাকে না, কিন্তু আহ, মানে ইচ্ছা আছে, বা অনেকের হচ্ছে লাক আছে বাট ইচ্ছার কারণে ইচ্ছা নাই দেখা করতে পারে না কাজ। আই থিঙ্ক লাক আর ইচ্ছা বা প্যাশন এইগুলো হচ্ছে একসাথে আসাটা জরুরি। আর যেটা হচ্ছে আমার একটা টাইমে আসছে, যেটা somehow অনেক ইয়াং এজে আসছে, আর আমি মানে ওই জিনিসটা ছাইড়া দেই নাই, জিনিসটা ধরে রাখছি। তো আই থিঙ্ক অনেকে জানেন আমি কত বছর বয়সে শুরু করছি বা আমার বয়স এখন কত। আমার কারেন্টলি হচ্ছে বয়স 22। আর আমি হচ্ছে মেইনলি ভিএফএক্স বা এই ফিল্ডের কাজ শুরু করছি ধরতে গেলে একদম করোনার মিডলে। করোনা শেষ হয়েছে যখন, তখন হচ্ছে আমার অলরেডি প্রফেশনালি স্টার্ট হয়ে গেছে। বাট একদম একদম ফুললি 3D ভিএফএক্স অ্যানিমেশন সব স্টার্ট হয়েছে করোনার মিডলে আইসা। তখন হচ্ছে আই থিঙ্ক মাত্র রোজা শেষ হয়েছে 22 সালের, 21 সালের। 21 সালে, আচ্ছা। আহ, আচ্ছা, আরেকটা হচ্ছে হাউ ডু আই গেট ক্লায়েন্টস এন্ড স্টার্ট মেকিং মানি। তো এইখানে আসছে হচ্ছে যে কমেন্ট করছে সে হচ্ছে আমার ক্লায়েন্ট দাতা ফার্স্ট। ক্যান করছে আমি জানি না, কিন্তু আমার ফার্স্ট ক্লায়েন্ট আসছে কিন্তু হচ্ছে আশিক ভাইয়ের থ্রুতে। আর উনি হচ্ছে আমার ওই গ্রুপে ছিল, যে বিডি 3D নিহাল ভাইয়ের গ্রুপে। তো ওনাদের কাছে শুনে কিন্তু আমি ফার্স্ট হচ্ছে ফাইবার খুলছি। আমার কিন্তু কোনো ইচ্ছা ছিল না টাকা পয়সা কামানোর। শুরুতে আমার কোনো আইডিয়া ছিল না যে টাকা পয়সা কামাবো। তো ওনাদের থ্রুতে আমি হচ্ছে ফার্স্ট ফাইবার খুলছি। আর আশিক ভাই হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট ফরওয়ার্ড করছে। আর এই থেকে হচ্ছে স্টার্ট। আই থিঙ্ক যারা হচ্ছে যে জুনিয়র লেভেল আছে তাদের আই থিঙ্ক ওই ব্রিজটা থাকা জরুরি, যে যারা অনেক কাজ করতেছে বা যারা সোলো কাজ করতেছে তাদের সাথে ব্রিজ থাকা, বা তাদের সাথে একটা কানেকশন বা রিলেশনশিপ থাকা। আচ্ছা, আর তার মানে আপনি ফাইবারে এখন পর্যন্ত কতগুলো কাজ করছেন আপনি? আমার আসলে ফাইবারের আমি যে কন্টিনিউ করিনি আর কি। ফাইবারের জিনিসটা আমার প্রায় 2 বছর হয়েছে যেটা কন্টিনিউ চলতেছে না। মানে ফাইবারের ফার্স্ট 1 বছরে আমার প্রায় 50-60টার মতো প্রজেক্ট শেষ হয়েছিল। বাহ, এন্ড তাহলে তো কামাইও অনেক কাজ। খারাপ হয় নাই, ভালোই হয়েছে। সো এরপরে হচ্ছে ফাইবারের কিছু কাজ অকাজ টাজের জন্য আমি ফাইবারে বেশি টিকি নাই। আর ফাইবারের থেকে আমি মানে যা পারছি ক্লায়েন্ট হালকা বের করে আনছি। আর পরে হচ্ছে এই ওনাদের সাথে কাজ টাজ কইরা এখন পর্যন্ত আছি আর কি। মানে আহ, আশিক ভাই আছে, তারপর হচ্ছে সামি ভাই আছে, ওনাদের সাথে একসাথে। তো এখন আচ্ছা, হচ্ছে নিউলি ট্রাই করতেছি আপওয়ার্কের ফার্স্ট প্রজেক্ট হইছে আলহামদুলিল্লাহ। আপওয়ার্কে, আপওয়ার্কে আপনার আমি যেটা ফিল করছি, আপওয়ার্কে মনে হয় হচ্ছে অ্যানিমেশন ভিএফএক্স এর কাজ ফাইবার থেকে কম, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্কে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল কাজ, আমি কেন জানি বুঝি না। যখন ঢুকি তখনই দেখি একজন রাইট, আর্কিটেক্ট লাগবে, নাইলে আর্কিটেক্ট হচ্ছে লাগবে, আর্কিটেক্ট, ইন্ডাস্ট্রিয়াল রেন্ডার। গ্রাফিক, ভিডিও এডিট এগুলো আছে। বাট আমিও এটা ফিল করছি, কারণ আমি 2000, আমি ফাইবারের কাজ, ফাইবার অ্যাকাউন্ট আমার ছিল 2015-তে। আমি ধরেন প্রায় 200-র বেশি ফাইবারে কাজ করছিলাম 2015 থেকে। আমি ফাইবারে প্রফেশনাল আর কি। আমি 2022-এ ফাইবারে কাজ শেষ করি, তারপর আর ফাইবারে কোনো কাজ করিনি। বাট ফাইবারে প্রচুর ভিএফএক্স আর অ্যানিমেশনের কাজ আমি দেখছি আছে। বাট রিসেন্টলি আমি আপওয়ার্কে এমনি ট্রাই করছিলাম, জব টপ নাই তো বেকার বসে আছি, দেখলাম দেখি আপওয়ার্কে কিছু হয় কিনা। কারণ আমার নিয়ত যে ফাইবারে আমি আর কখনো যাব না আর কি।
এই জন্য ফাইবারে যাইও নি। ফাইবারের ইয়াটা একটুখানি, হ্যাঁ মানে ওদের যেই মটোটা আছে যে বায়ার ফার্স্ট, হ্যাঁ, মানে বাজে। বায়ার ফার্স্ট এটা একটা বিষয়। সেকেন্ড, ফাইবারের অ্যালগোরিদমটা আমি আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে ওদের অ্যালগোরিদমটা হচ্ছে সাস্টেনেবল না। কোনো এক মাসে আপনি অনেক বেশি আর্ন করবেন, অনেক প্রজেক্ট হ্যাঁ, আসবে, দেখবেন যে কয়েক মাস তারপর আপনার কোনো কাজ নেই। এরকম একটা ইয়ে হয় আর কি। নিজের কোনো কন্ট্রোল নাই হ্যাঁ, ফাইবারের নিজের কোনো জিনিসটা, কন্ট্রোল অনেকটা নাই। কোনো কন্ট্রোল তো ছাড়া আর কি। এই জন্য আমি সাজেস্ট করি কি জানেন, যারা আমি সাজেস্ট করি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে অ্যানিমেশন ভিএফএক্সে যারা আছেন, আমি প্রত্যেকেই সাজেস্ট করব যে আপনারা লিঙ্কডইনে কমিউনিকেশন তৈরি করেন, ইনস্টাগ্রামে কমিউনিকেশন তৈরি করেন, ফেসবুকে একটু সময় কম দেন। যদিও আমি ফেসবুকে লাইভ করতেছি, আপনারা হয়তো বলবেন যে ভাইয়া ফেসবুকে লাইভ করে, লাইভ দেখতে বলে আর ফেসবুকে সময় কম দিতে বলে। এনিওয়ে, ফেসবুকে কম সময় দিয়ে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলটা প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইল করেন, যেখানে ধরেন যে ডেতে নিজের ছবি দিবেন না, ডেতে আপনি কি আর্টওয়ার্ক করছেন সেটা দিবেন, আজকে আপনার কি স্কিল আপডেট করছেন সেটা দিবেন ডেতে। সেকেন্ডলি লিঙ্কডইনে হচ্ছে প্রফেশনালদের সাথে কানেকশন বিল্ড করেন, ভিএফএক্স প্রডিউসার, অ্যানিমেশন প্রডিউসারদের সাথে কমিউনিকেশন বিল্ড করেন, রেগুলার নিজের আর্টওয়ার্কগুলো হচ্ছে পোস্ট করতে থাকেন, ক্রিটিক্স করতে থাকেন অন্যের আর্টওয়ার্কগুলোতে। মাঝে মাঝে আমরা আরেকটা ভুল করি, সেটা কি, আমরা আপওয়ার্কে গেলেই দেখা যায়, আপওয়ার্কে গেলেই দেখবেন সবাই টাই পরা ছবি, স্যুট পরা ছবি দিয়ে বসে আছে। মানে এখানে আরেকটা প্রবলেম আছে ভাই, আমি হচ্ছে আমার খুব সুন্দর একটা ক্যাজুয়াল ছবি দিছিলাম, আপওয়ার্ক আমারে 3 দিন পর নোটিফিকেশন দিছে। আমার প্রজেক্টটা খুব ফাস্ট পেয়ে গেছে, এটা আমার লাক, আপওয়ার্কে অনেক ফাস্ট আমি প্রজেক্ট পাইছি। মানে আপওয়ার্কে নরমালি কেউ ফাস্ট প্রজেক্ট পায় না এত জলদি, আমি অনেক তাড়াতাড়ি পাইছি। কিন্তু আমার প্রজেক্ট নিতে যায় আমার এতেছে বলতেছে আমার ছবি আপলোড দেওয়া লাগবে একটা মদনের মতো। বেসিক্যালি আমার সোজা একদম সোজা পাসপোর্ট স্টেট, সাইজের ছবি মানে লাগবে। হেডশট লাগবে। হ্যাঁ, এখন এটা অনেক টাফ আর কি। হ্যাঁ, আমার ওইটা প্রায় ওই 7 বার ট্রাইয়ের পর আসছে ওই ছবিটা। ওইটা ঠিক আছে, যাই হোক। আমি যেটা বলতেছিলাম, এটা ধরেন আপনাদের মিলিয়ন ডলার টিপস দিচ্ছি আমি। বাহ, আপনার বিলটি চলে আসছে এখানে, খুব সুন্দর। নাই, সেটা হচ্ছে যে আপনি যখন লিঙ্কডইনে প্রোফাইলটা ক্রিয়েট করবেন, এখানে আমাদের যেটা মেন সমস্যা কি আমি যেটা দেখছি, এটা কিন্তু আমি শুধু বাংলাদেশি বলতেছি না, ইভেন ফরেনারদের ক্ষেত্রেও দেখছি। আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই যেটা করে, সরি আমি বারবার আপওয়ার্ক বলছি, লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই যেটা করে, সুন্দর প্রফেশনাল একটা ছবি দেয়, বোকার মতো দেখা যায় এরকম ছবি দিয়ে কানেকশন পাঠানোর পরে কোনো একজন মানুষের সাথে ফার্স্ট পরিচয় হওয়ার সময় কোশ্চেনও করে না, ডিরেক্ট বলে হাই আমি এই, আমার একটু কিছু কাজ দরকার, তোমার কাছে কি কাজ আছে? এখন খালি চিন্তা করেন যে আপনি জাস্ট প্রথমে একজনের সাথে কথা বলতেছেন যাকে আপনি চেনেনও না, হাই দিলেন, ইভেন অনেকে হাইও দেয় না, আমি আমার এইভাবে মেসেজ দেয়, হাইও দেয় না, না দিয়ে ডিরেক্ট, স্পেশালি সাবকন্টিনেন্টের অন্য একটা কান্ট্রি, নাম নিচ্ছি না, ডিরেক্ট বলে যে আমি এই কাজ করি, ইভেন তার রিলও শেয়ার করে না, তোমার কাছে কাজ থাকলে কাজ দাও, অথবা ডিরেক্ট জব চাই যে আমার একটা জব দরকার, তুমি কি জব দিতে পারবে? এখন আপনার আমি চিনি না জানি না, আপনি ফার্স্ট কনভারসেশনে যদি এটা করেন, এটা তো হয় না। আসলে একটা কনভারসেশন আপনি কীভাবে স্টার্ট করবেন, এটাও একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। যে কাউকে আপনি ফেসবুকে বলেন বা অন্য কোথাও মেসেজ দিলে স্টার্টে হাই হ্যালো বলেন বা সালাম দেন, হাই হ্যালো বললেন, নিজের পরিচয়টা দিলেন, দিয়ে ফার্স্টে তাকে হয়তো বা ইমপ্রেস করার জন্য নিজের আর্টওয়ার্ক দেখাতে পারেন, ক্রিটিক্স নিতে পারেন যে ভাই আমি কাজগুলো করছি, ফরেনার হইলো যে তুমি কি আমার কাজগুলো একটু দেখবা সময় করে, সে দেখলো, ফিডব্যাক দিল, নেক্সট ডেতে একটু তার সাথে আর্ট নিয়ে আরও একটু কথা বললেন, তারপর হয়তো বা তাকে এইভাবে জিজ্ঞেস করলেন যে আমি তো টেকনিক্যালি এই কাজগুলো পারি, বাট আমি কিভাবে ক্লায়েন্ট গেদার করতে পারি, তুমি কি আমাকে একটু সাজেশন দিবে? তখন যদি ওর কাছে কাজ থাকে, ও বলবে তুমি ক্লায়েন্ট খুঁজতেছো কেন, আমার কাছে কিছু কাজ আছে দেখো তো, কারণ সে অলরেডি কিন্তু স্যাটিসফাইড আপনার থেকে, আপনার কাজ দেখে দেখে সে ভালো। আর সে যদি থিঙ্ক করে থাকে যে আপনার কাজ দেখে যে না হবে না এর দিয়ে, ও তো আর নেক্সট কনভারসেশন আপনার যাবে না, হয়তো সে আপনার সাজেশন দিবে যে তুমি রিলটা ভালো করো তোমার। সো এইভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে কাজ নিতে পারেন, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। লাস্ট ধরেন অনেক দিন হলো আমি কিন্তু কোনো মার্কেট প্লেসে কাজ করি না, বাট আল্লাহর রহমতে কাজের অভাবও হয় না, জাস্ট পিপল টু পিপল, কলিগ টু কলিগ বা অনলাইন থেকেই অনেক কাজ ম্যানেজ হয়ে যায়। আই থিংক লিঙ্কডইনটা আমার ঘাটা উচিত, কারণ আমার লিঙ্কডইন যখন আমি ফার্স্ট খুলছি তখন আমার একটা আই থিংক প্রথম আলোতে একটা ইভেন্টে গেছিলাম তখন ভলান্টিয়ার হিসেবে। তো এখানে আচ্ছা হচ্ছে আচ্ছা। আমাদের ভলান্টিয়ার হিসেবে যেহেতু গেছি, আমাদের নাচের জন্য বসায় দিছিল। তো ঢাকা একটা চিকিমিকি পাঞ্জাবি পরে হচ্ছে আমাদের কিছু
ছবি তোলা ছিল, আমি হচ্ছে লিঙ্কডইন ওই ছবি ছেড়ে দিয়ে রাখছিলাম। আচ্ছা ওইটা আই সমস্যা থিঙ্ক, নাই আসলে। না না না, লিঙ্কডইনে it's আপনার like, লিঙ্কডইনে যে আপনার ছবি ছবি টবি এগুলো কিছুই না, লিঙ্কডইন মানে এমন না। আপনার যেটা করতে হবে কি জানেন, নিজের আর্টওয়ার্ক নিজেকে ভালো আর্টিস্ট হিসেবে প্রুভ করেন, মানুষ ওইটা দেখবেন যে অনেক দুষ্ট ক্লাসে অনেক দুষ্ট ছাত্র থাকে, প্রচুর দুষ্টুমি করে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, ওদের জন্য কিন্তু টিচাররা অনেক কিছু ছাড় দিয়ে দেয়। সো এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা আই আশিক থিঙ্ক ভাই, হচ্ছে হ্যাঁ বলেন। কানেকশনটা ক্রিয়েট করা আর লিঙ্কডইনটার হচ্ছে একটু আর্ট স্টেশনের মতো ট্রিট করা লাগবে। এক্স্যাক্টলি, ইভেন মানে অনেক পাওয়ারফুল টুলস, ইভেন ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন দুইটাই। কারণ কি আপনি বাইরের দেশে লোকজন তো ফেসবুক ইউজ করে না, তারা হয় লিঙ্কডইন ইউজ করে না হলে ইনস্টাগ্রাম ইউজ করে। ইভেন ফেসবুকের থেকে টিকটক অনেক ভালো, এটা জানেন? কারণ টিকটক এখন বাইরের সব আর্টিস্টদের অনেকেরই আছে, আপনি টিকটকে যদি আর্টওয়ার্ক শেয়ার করেন এটাও ভালো, পজিটিভ। হ্যাঁ, আমার ভাইরাল হয়ে গেলে আমার অনেক কিছু ট্রাকশন আমার পাওয়া হ্যাঁ যায়। আমার কিছু ফ্রেন্ডদের কাছে আমি শুনছি বাইরের, ওরা টিকটকে ওদের আর্টওয়ার্ক দেওয়ার পরে অনেক কাজ পাইছে ওরা টিকটক থেকেও। আহ, আচ্ছা আশিক ভাই বলতেছে, আহ, আচ্ছা আশিক ভাই জানি না যে আপনার সে ফার্স্ট কাজ দিছে। তারপরে বলতেছে যে আপওয়ার্কে আরবিস গ্রাফিক্স ডিজাইন এডিট এগুলো অনেক বেশি, আপওয়ার্কের ক্লায়েন্টসগুলা বেশিরভাগই কোম্পানিজ রাদার দেন রাইট, এছাড়া ভিএফএক্স 3D এগুলো অনেক হাই প্রোডাকশনে হয়, এজন্য ইউজুয়ালি স্টুডিও হায়ার করে রাদার দেন ইন্ডিভিজুয়াল। ফাইবার আসলে সাস্টেনেবল না, আমি খুব কষ্ট করে প্রোফাইল বিল্ড করছি, আই গেস আমার এক্সপেকটেশন বাট স্টিল আমার আর্নিং কনস্টেন্ট রাইট। আমি যেটা বললাম ভাই, আমি তো ফাইবারে দীর্ঘদিন ছিলাম, ফাইবারের স্টোরিটা আমার জানা, পুরোটাই জানা। এমনও হয়েছে, আমি বলি ফ্র্যাঙ্কলি বলি, এমন হয়েছে আমি এক মান্থে ধরেন এক অন মান্থে আমি ধরেন $4,000 ধরেন ফাইবার থেকে আর্ন করছি। কথার কথা, আমি এত করি নাই, $400, ভুল বললাম, $400 ধরেন আর্ন করছি এক মাসে, 4,000 না, $400 আর্ন করছি। আহ, তারপরে দেখা গেল যে আমি 2 মাস 3 মাস বসে আমার কোনো কাজই নাই। হ্যাঁ, আসলে এমন হয়েছে লাইভে এসে এত বড় ডিজিট বলা উচিত না, এটা নিয়ে আবার মানুষ ট্রল করে, যাই হোক। তখন হচ্ছে আবার ওই নিউজে আইসা হচ্ছে ফ্রিল্যান্সার হ্যাঁ ইয়া হ্যাঁ, করে ওটাই সমস্যা। মাসে মাসে লাখ টাকা কামায়। ফাইবারের সমস্যা এটা, আবার ওদের ফাইবারে একটা ভালো যে যারা নতুন ওদেরকে ওরা প্রমোট করে, দেখবেন যে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হ্যাঁ, খুব দ্রুত আপনি কাজ পাবেন। এটাই আর কি। আর সবচেয়ে বড় কথা, এটা রিজিকেরও একটা বিষয় আছে, আল্লাহ যেটা রিজিক দিয়ে রাখছে ওইটা তো আসবেই, বুঝলেন? এটাই হচ্ছে কথা। এনিওয়েজ আমাদের সাথে অনেকজনই লাইভে ছিল, প্রায় 40-50 জন মানুষ দেখছে আমাদের অলরেডি। এটা এই লাইভটার আমি দেখছি এভারেজ ভিউ 4,000-এর মতো হয় আর কি, পরে দেখে সবাই। সো যারা পরে দেখবেন তাদেরকেও আমরা ধন্যবাদ দিয়ে নিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের লাইভটা দেখবেন আপনারা। আচ্ছা আশিক ভাই বলতেছে কিন্তু এখন ভাই বিগিনারদের জন্য ফাইবার আগের থেকে অনেক বেশি ডিফিকাল্ট, বায়ার রিকোয়েস্ট নাই, আমি ফার্স্ট ব্যান। আচ্ছা হ্যাঁ, বায়ার হতে রিকোয়েস্ট পারে, অপশন ছিল আপওয়ার্কের মতো। বায়ার রিকোয়েস্ট থেকে আমি অনেক ট্রাই করছি। বায়ার রিকোয়েস্ট থেকে আমি ওই 15-16 দিকে ওই সময় আমি ট্রাই করতাম, আমিও বায়ার রিকোয়েস্ট থেকে কোনো সময় কাজ পাইনি। আমিও পাইনি ফাইবার অ্যাকচুয়ালি। একটা মজার কথা কি জানেন, ফাইবারে আমি ফার্স্ট কাজ পাইছিলাম, আহ, সেটা ছিল হচ্ছে রোটোস্কোপিং এর একটা কাজ। ওই সময় আমি কেবল ধরেন 15 সালের কথা, এটা কেবল টুকটাক শিখছি আর কি, অ্যানিমেশন মানে নিউক শিখতেছি আর কি। এই সময় এক লোক কাজ দিচ্ছে, $5 করে একটা করে শর্ট ছিল। সো যে শর্টগুলো অরিজিনাল প্রাইস হওয়া উচিত ছিল, এখন বুঝি যে ওই সময় $200 $150 হওয়া উচিত ছিল, উনি আমার $5 করে দিয়েছিল পার শর্ট। বাট আমি ওই সময় ওটাতেই হ্যাপি ছিলাম, কারণ মাত্র কলেজে পড়ি তখন। আচ্ছা আমরা লাইভটা শেষ করে দিব ভাইয়া, আপনি যদি সব শেষ সবার উদ্দেশ্যে কিছু বলেন, বিদায় নিয়ে দিব। আই থিঙ্ক যেহেতু আমরা সবাই যারা দেখতেছি, আই থিঙ্ক সবাই হচ্ছে আর্টিস্ট বা আর্টের প্রতি একটা কি বলে যে একটা লাভ থেকে দেখতেছি। সো আই থিঙ্ক ওইটাই প্র্যাকটিস করা উচিত। আর্ট প্র্যাকটিস করেন, সেটা যেই ফরম্যাটেই হোক, যেই যেই মিডিয়ামেই হোক, যেই ইন্ডাস্ট্রিতেই হোক, প্র্যাকটিস করেন, প্যাশনেট থাকেন, আর হচ্ছে ওভারওয়ার্ক করার ট্রাই কম করবেন। যদিও যারা কাজ এই কথা বলবে তারাই ওভারওয়ার্ক করে বেড়ায়। সো আই থিঙ্ক বাট একটুখানি মডারেট রাখেন, মেন্টাল হেলথ
ঠিক রাখা উচিত। যেহেতু আর্টিস্ট, আপনার সবকিছুই মাথায়, আপনার মাথা ঠিক না থাকলে আই থিঙ্ক আপনার ক্যারিয়ারই ঠিক থাকবে না। সো এটাই, রাইট। প্যাশনেট থাকার ট্রাই করেন, ক্রিয়েটিভিটি ধরে রাখেন, প্র্যাকটিস করেন। That's it. আর কমিউনিটিটা হচ্ছে লাইভ রাখেন। সবার সাথে সবার রাইট, রাইট। কানেকশন থাকা উচিত। না আমি নিজেও ধরেন আমি এর আগেও অনেকবার লাইভ করার চেষ্টা করছি, বাট কন্টিনিউয়াসলি একটা যে কনসিস্টেন্সি মেনটেন করে এটা করতে পারিনি। বাট এবার আমি খুবই ধরেন যে মোটিভেটেড যে যাই হোক আমি এটা কন্টিনিউ করে যাব। দোয়া করবেন যেন এটা কন্টিনিউ করতে পারি, হয়তোবা আবার পরবর্তী কোনো একটা এপিসোডে হয়তোবা আপনাকে আমরা ইনভাইট করব, আপনার সুন্দর সুন্দর কাজ দেখার চেষ্টা করব। আমরা একটু প্যাটার্নটাও চেঞ্জ করার চেষ্টা করতেছি লাইভে, হয়তোবা লাইভে ফিউচারে এমন হইতে পারে যে জাস্ট ছোট্ট একটা আর্টওয়ার্কের হচ্ছে ব্রেকডাউন, হয়তোবা লাইভ ব্রেকডাউন আমরা দেখবো হয়তোবা, বা থট প্রসেসগুলো এইগুলো হয়তোবা স্ক্রিন শেয়ারে ফিউচারে দেখবো আর কি। হ্যাঁ শিওর, এটা একটা ভালো আইডিয়া হবে, কারণ একজনের হার্ট প্রসেস দেখা এটা অনেক অনেক একটা লাকি জিনিস। কারণ আমি আই থিঙ্ক টিউটোরিয়াল ফেজ যখন আমার শেষ হয়েছে তখন আর্ট প্রসেস দেখেই এতে সবচেয়ে বেশি শিখছি। এক্স্যাক্টলি, ধরেন এটা মানে আমাদের লাইফে এইরকম হবে না যে পুরো আর্টটাকে এক্সপ্লেন করবে তা না, জাস্ট প্রসেসটা লাইক হচ্ছে পিডিএফ আকারে যে আমরা ইয়া করি না, এইরকম হয়তো হবে। আচ্ছা, বিল্লাল ভাই বলতেছে ভালো থাকবেন ভাই, ঠিক আছে। ইমরান ইমরান বিন ভাই বলতেছেন ভাই গেমিং আপনার সাথে মজা করতেছে ভাই। আচ্ছা আচ্ছা, ভাই বাট এটা গেমিং চেয়ার তো না, মানে টেকনিক্যালি গেমিং চেয়ার বলা যায়, বাট আমি বুঝি না গেমিং চেয়ারের নাম কেন দিছে এই চেয়ারের, চেয়ার তো চেয়ারই। এনিওয়েজ, বাট সুন্দর, হ্যাঁ আপনার চেয়ারটা সুন্দর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভাইয়ের থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। ভাইয়া ভালো থাকবেন আপনি। আমি সবশেষ কয়েকটা কথা বলতে চাই সবার জন্য। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ আসলে আমাদের মতো নগণ্য মানুষদের যে আপনারা ধৈর্য ধরে এতক্ষণ শোনেন দেখেন, এটা সত্যি অনেক ভালো লাগে। এটাই হচ্ছে, এই ভালোবাসাটুকুর জন্যই হয়তো বা মানে শত ব্যস্ততার মাঝেও ধরেন লাইভগুলো করি। নেক্সট উইকেও ইনশাল্লাহ আমি নতুন কোনো গেস্টকে নিয়ে আপনাদের সাথে থাকব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন, সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। আর যারা হচ্ছে ভিডিও এখন দেখতেছেন, পরে যদি এই ভিডিওটা আবার দেখতে চান, আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতে পারবেন। আর লাইভ সাবস্ক্রাইবের কথা নাই বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে নেক্সট রবিবারে। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, শেষ লাইভ।